আমার মা এসে রান্না করা তরকারির মধ্যে এক মুঠো লবণ ঢেলে দিল। আমি বললাম কি ব্যাপার মা, আমি তো সবেমাত্র রান্নাটা চড়িয়েছি, আমি লবণ তো দিয়েছি, তাও তুমি এতগুলো লবণ দিলে কেন? তারপরে মা বলল মরিচের কৌটোটা কই, আমি মরিচের কৌটোটাও দেখিয়ে দিলাম। তারপরে মা সেখান থেকে মরিচের কৌটোটা নিয়ে মরিচের কৌটোটা খুলে এক মুঠো মরিচের গুঁড়ো নিয়ে পুরো রান্না করা তরকারিতে ছিটিয়ে দিল। তারপর আমি মাকে বললাম কি করছো মা, তোমার কর্মকাণ্ডে আমি সত্যি অবাক হচ্ছি। তারপরে মা বলল তুই কথা কম বল, আগে বল হলুদের কৌটোটা কই। আমি হলুদের কৌটোটাও দেখিয়ে দিলাম। মা সেখান থেকে হলুদের কৌটোটা হাতে নেওয়া মাত্রই আমি বললাম তুমি নিশ্চয়ই হলুদ নিয়ে আমার রান্না করা তরকারিটার 12টা বাজিয়ে দেবে। মা তখন এদিক ওদিক তাকিয়ে বলল তুই কথা কম বল, একদম চুপ থাক, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি তখন বললাম তুমি কি এমন ভালো চাও মা, আমার রান্না করা তরকারি যদি খারাপ হয় তাহলে তো সবাই বলবে যে নতুন বইয়ের রান্না একদম বাজে, কেউ তো মুখেই তুলতে পারবে না। আমার মা বলল আমি তো এটাই চাই, সবাই খেতে বসে বলবে নতুন বইয়ের রান্না একদম বাজে। আমি বললাম তুমি কেমন মা বলো তো, মা হয়ে মেয়ের বদনাম চাচ্ছ? তখন আমার মা বলল আরে আহম্মক, তুই আমার পেটে হয়েছিস কিন্তু আমার মতো বুদ্ধি তোর মাথায় হয়নি। তোর রান্না যদি ভালো হয় তাহলে প্রতিবেলা তোকেই রান্না করতে হবে, আর তোর যা পায়ের উপরে পা তুলে বসে বসে খাবে। আমি তখন বললাম তুমি ঠিকই তো বলেছো মা, দারুণ বুদ্ধি দিয়েছো, এতক্ষণে আমার মাথায় ঢুকলো। আমার রান্না যদি ভালো হয় তাহলে তো সবাই আমাকেই রান্না করতে বলবে, আর প্রতিবেলা আমার রান্নাঘরে আসতে হবে, বাজে একটা ঝামেলা। তার চেয়ে তুমি অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছো, আমার রান্না যদি খারাপ হয় তাহলে কেউ আর আমাকে রান্না করতে বলবে না। তারপর মাকে আমি ধন্যবাদ জানিয়ে এক মুঠো হলুদ আমি নিজে আমার রান্না করা তরকারিতে দিয়ে দিলাম। তারপর রাতে সবাই খেতে বসেছে, আমার স্বামী, আমার ভাসুর, আমার যা, আমার জায়ের বাবা আর আমার মা। একটা কথা আগেই বলে রাখি, আমার স্বামীরা 2 ভাই। আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে। আমার জায়ের বাবা আমার বিয়ের আগেই নাকি এই বাড়িতেই থাকে, কারণ আমার জায়ের মা তার বিয়ের আগেই মারা গেছে। তো আমার ভাসুর তার শ্বশুরকে এই বাড়িতেই রেখেছেন, আর এইদিকে আমার বাবাও বেঁচে নেই। তো আমার বিয়ের পরে আমার মাকেও আমি সাথে করে নিয়ে এসেছি। তো সবাই যে যার মতো করে খেতে বসেছে, আমি সবার প্লেটে তরকারি বেড়ে দিচ্ছি। আমার জায়ের বাবা এক লোকমা খাবার মুখে দিতে কাশতে শুরু করলো। আমি তখন বললাম আপনার বাড়ি থেকে হয়তো কেউ আপনাকে মনে করছে, তাও এই জন্যই আপনার কাশি উঠেছে। আমার তাওইকে দেখলাম চোখ মুখ উল্টিয়ে বলতেছে বাপরে বাপ, এরকম রান্না আমার জীবনেও আমি খাইনি। তো এ কথা শুনে আমার মা বলতেছে আমার মেয়ের রান্না নিশ্চয়ই অসাধারণ হয়েছে, তাই না বেআই? তখন আমার জায়ের বাবা বলল হ্যাঁ বেআই, আপনার মেয়ের রান্না অসাধারণ হয়েছে, আপনার মেয়ে সত্যি পুরস্কার পাওয়ার যোগ্য। আপনি এক লোকমা খাবার মুখে দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমার মা তো আগে থেকেই সব জানে, তো আমার মার বুদ্ধি করে খাবার মুখে নিচ্ছে না। তারপর আমার যা আর আমার ভাসুরও খাবার মুখে নিয়ে ফেলে দিল। তারপর আমার স্বামী বলল তোমরা সবাই খাবার মুখে নিয়ে এমন করছো কেন? তখন আমার ভাসুর আমার স্বামীকে বলল তুই আগে খাবারটা খেয়েই তো দেখ। তারপর আমার স্বামীও খাবারটা মুখে নিল, সেও একই কাজ করলো। তারপর আমার যা বলল ইভা তুমি রান্না করতে পারো না, এটা আমাকে বললেই তো পারতে, শুধু শুধু এতগুলো খাবার নষ্ট করলে কেন? তারপর আমার ভাসুর বলল বিয়ে হয়েছে সবে মাত্র কয়েকদিন, এর মধ্যে তুমি ওকে রান্নাঘরে পাঠালে কেন? হয়তো রান্না করতে পারে না, যেমন তেতো তেমন ঝাল, আর লবণের কথা তো নাই বললাম, লবণ মনে হচ্ছে লবণের পানি দিয়ে শুধু রান্না করেছে। যাও এখন তুমি গিয়ে রান্না করে আসো। তখন আমার যা বলল আচ্ছা ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি, তোমরা যে যার মতো করে ঘরে গিয়ে বসো, আমি রান্না শেষে সবাইকে ডাক দিব। এই বলে আমার যা রান্নাঘরে চলে গেল। আমরাও যে যার মতো করে আমাদের ঘরে আসবো। এই মুহূর্তে আমার মা আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। আমি বললাম কি ব্যাপার মা, আমাকে তোমার রুমে নিয়ে আসলে কেন? তখন আমার মা বলল তোকে যে এত বড় একটা উপকার করলাম তাতে তুই খুশি হসনি? আমি বললাম মা তোমার মতো মা পাও তো সত্যি ভাগ্যের ব্যাপার। তখন ওই রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার বড় জায়ের বাবা। তার রুম থেকে আমাদের কণ্ঠ শুনে সে আমাদের রুমের কাছে এসে দরজার পাশে কান পেতে দাঁড়ালেন, যেটা আমরা মা মেয়ে কেউই টের পাইনি। আমার মা তখন বলল তোর রান্না যে চমৎকার, সবাই যদি একবার খেত তাহলে প্রশংসা করতো ঠিকই, কিন্তু সারাটা জীবন রান্নার ঘানিটা তোকেই টানতে হতো, পায়ের উপর পা তুলে খেত তোর বড় যা। আমি তখন মায়ের কথা সায় দিয়ে বললাম তাই বুঝি তুমি আমার রান্না করা তরকারিতে লবণ মরিচ হলুদ দিয়ে তরকারিটা নষ্ট করেছো? আর এসব কথা সবই শুনতে লাগলেন আমার জায়ের বাবা। কেউ না জানুক, তুই তো জানো তোর বাবারা ছিল 4 ভাই, তো 4 ভাই একই সাথে খেত, তারা ছিল যৌথ ফ্যামিলি। তো আমাদের 4 জায়ের মধ্যে আমার রান্নাই ছিল সব থেকে ভালো, তো সবাই মিলে ধরতো আমাকে রান্না করতে হবে। যেহেতু যৌথ ফ্যামিলি, আমার ভাসুরের কথাই সবাই শুনতো। তো আমার অন্য 3 জা যখন বসে বসে টিভি দেখতো তখন আমাকে থাকতে হতো রান্নাঘরে। তো এভাবেই চলতে লাগলো। তো একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার বড় খালা, সে 1 সপ্তাহ আমাদের বাসায় ছিল। তো সে এই বিষয়টা লক্ষ্য করেছিল। তারপর সে একদিন আমাকে ডেকে বলে কিরে খাদিজা, অন্য যারা দেখি কখনো রান্না করে না,
তুই সবসময় রান্না করিস, ব্যাপারটা কি? তখন আমি আমার রান্নার প্রশংসার কথা আমার খালাকে বললাম। তখন আমার খালা আমার মাথায় একটা টিপুনি দিয়ে বলল, আরে আহাম্মক, যৌথ ফ্যামিলিতে কখনো ভালো রান্না করতে নেই, তাহলে সব সময় সারাটা জীবন তাকে রান্নার ঘানিটা টেনে যেতে হয়। তারপর আমার খালার এই কথাটা শুনে আমি কখনো রান্নায় হলুদ বেশি, কখনো কম, কখনো লবণ বেশি এভাবে দিতে লাগলাম। একটা সময় সবাই আমার রান্নায় অসন্তুষ্ট হয়ে গেল। তারপর একদিন আমার বড় ভাসুর সবাইকে ডেকে বলল আমি যাতে আর রান্না কখনো না করি। এরপর থেকে আমাকে কখনোই আর রান্নাঘরে যেতে হয়নি। আর এই ফর্মুলাটাই আমি তোকে দিয়ে পূরণ করলাম আজ। আর মায়ের মুখে এসব কথা শুনে আমি হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমাকে এত বড় উপকার করার জন্য। আর এইসব কথা শুনে আমার বড় জায়ের বাবা তার রুমে চলে গেল। তার রুমে গিয়ে বসে বসে ভাবতেছিল এর প্রতিশোধটা কিভাবে নেওয়া যায়। এমন সময় আমার যা গিয়ে বলল, বাবা আমার রান্না বান্না শেষ, এখন তোমরা খেতে আসো। তখন আমার জায়ের বাবা বলল, এখানে আমার পাশে একটু বস, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। তারপরে উনি ওনার মেয়েকে আমার আর আমার মায়ের বিষয়ে সব কথাই বললেন, ইনিয়ে বিনিয়ে অনেক কথা বললেন। তারপর আমার যা বলল, কি তাহলে এই কাহিনী? ঠিক আছে, তাহলে ইট খেলে কিভাবে পাটকেল মারতে হয় এটাও তোমার মেয়ের খুব ভালো করে জানা আছে। তখন আমার জায়ের বাবা বলল, ওরা মা মেয়ে বুদ্ধি করে সমস্ত রান্নার দায়িত্ব তোর কাঁধে চাপিয়েছে, এবার তুই একটা বুদ্ধি করে বাড়ির সমস্ত দায়িত্ব ওদের কাঁধে চাপিয়ে দে। তারপরে আমার যা বলল, ঠিক আছে, আজকে রাতে দেখতে পারবে আসল কাহিনী এবং তোমার মেয়ে কতটা অভিনেত্রী সেটাও তুমি দেখতে পারবে। তারপরে রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন শুতে যাবে ঠিক তখনই মশারি টানাতে গিয়ে আমার যা খাট থেকে পড়ে গিয়ে পা মুচকে গেল। তার কান্নার আওয়াজে আমরা সবাই দৌড়ে ছুটে চলে গেলাম তার রুমে। তখন আমার বড় জায়ের বাবা কেঁদে কেঁদে বলছিল, হায় হায় আমার মেয়ের কি হয়ে গেল, এখন এই বাড়ির কাজকর্ম কে করবে? তখন আমার স্বামী বলল, আপনি কি নিয়ে টেনশন করছেন? তা ওই ভাবি যতদিন সুস্থ না হবে ততদিন না হয় বাড়ির কাজকর্ম আমার বউই করবে, কি আর করার। আমার যা যতদিন সুস্থ না হবে ততদিন মা মেয়েরই কাজকর্ম করতে হবে। পরের দিন বিকেলবেলা আমার মা ঝাড়ু দিচ্ছিলেন, তো ওখান দিয়ে আমার স্বামী আর আমার ভাসুর যাচ্ছিল। আমার মায়ের ঝাড়ু দেওয়া দেখে আমার ভাসুর বলল, কি ব্যাপার মা, ওই আপনি কেন রুম ঝাড়ু দিচ্ছেন? তখন আমার মা বলল, কি করব বাবা, আমার মেয়ে এই সংসারের সমস্ত কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, তাই মেয়ের একটু সুখের জন্য নিজেই নিজের রুম ঝাড়ু দিচ্ছি। একথা শুনে আমার স্বামী বলল, আপনাকে রুম ঝাড়ু দিতে হবে না মা, আপনি গিয়ে রেস্ট করুন। একথা বলে আমার মায়ের হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিল। তারপর আমার ভাসুর তার নিজের রুমের দিকে চলে গেল। দরজার কাছে গিয়ে শুনতে পেল আমার যা আর তার বাবা মিলে হাসাহাসি করছে। আর আমার যা বলতেছে, দেখেছো তো বাবা আমি কিভাবে কোমর ভাঙার অভিনয়টা করেছি? তখন আমার জায়ের বাবা বলল, ঠিকই তো, তুই কোমর ভাঙা অভিনয়টা না করলে ওরা মা মেয়েতে সব কাজের দায়িত্ব নিতই না। তোর এই কোমর ভাঙার অভিনয়টার জন্যই ওরা মা মেয়ে সমস্ত কাজ করতে বাধ্য হচ্ছে। আর এই সমস্ত কথা আমার ভাসুর দরজার পাশে বসে শুনতে পেরেছিল। তারপরে হাতে তালি দিতে দিতে রুমের মধ্যে ঢুকলো আর বলল, বাবা খুব সুন্দর, মেয়েকে দারুণ কুবুদ্ধি দিচ্ছেন আপনি। তখন আমার জায়ের বাবা বলল, মেয়েকে শুধু আমি একাই কুবুদ্ধি দিচ্ছি, তোমার ছোট ভাইয়ের শাশুড়ি তার মেয়েকে দেয়নি? তার পরের দিন সকালবেলা দেখতে পেলাম আমার স্বামী আমার মায়ের সমস্ত কাপড় চোপড় একটা ব্যাগে ভরে ড্রয়িং রুমে নিয়ে আসলো। অপর প্রান্ত থেকে আমার জায়ের বাবার সমস্ত কাপড় চোপড় একটা ব্যাগে ভরে আমার ভাসুর ড্রয়িং রুমে নিয়ে আসলো। তখন আমার ভাসুর বলল, আপনি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তখন আমার মা আমার স্বামীকে বলল, তোমার ভাইয়ের শ্বশুর না হয় তার মেয়েকে কুবুদ্ধি দিয়েছে, কিন্তু আমি কি করেছি? তখন আমার স্বামী বলল, আমার মা নেই, তাই আমি আমাদের বিয়ের পরই আপনাকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আপনার মেয়েকে কুবুদ্ধি দিচ্ছেন। ওই পাশ থেকে আমার তাওই তার মেয়েকে কুবুদ্ধি দিচ্ছে। এখন আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এখনই এই মুহূর্তে বাড়ি থেকে আজকে বিদায় করব। তখন আমার জায়ের বাবা বলল, আমাদেরকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? তখন আমার ভাসুর বলল, কথায় আছে তো, মানুষ সুখে থাকলে ভূতে কিলায়, আপনাদেরও ঠিক সেম অবস্থায় হয়েছে, আপনাদের কোনো মাফ নেই। এই কথা বলে আমার মাকে আর আমার জায়ের বাবাকে ঘর থেকে বের করে দিল। আচ্ছা, তাদেরকে বের করে দিয়ে কি তারা কাজটা খুব ভালো করলো? আপনাদের কি মতামত একটু জানাবেন।